মেঘাচ্ছন্ন বিকেলবেলা কোচিংয়ে না গিয়ে পড়ার টেবিলে বসে বারবার সকালের কথা ভাবছি আমি। ভাইয়ার চাকরির খবর শুনে বাবা মা এসেছিল সকালে। ভাইয়াকে দেখে এমনভাবে চমকালো তারা, যেন আমার ভাইয়াটা মঙ্গল গ্রহ থেকে খসে পড়া কোনো জীব। বাবা হাসলো কি হাসলো না বুঝতেই পারলাম না, শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়েছিল ভাইয়ার দিকে। মার মুখেও খুশি ছিল, জানি না, আমি তেমন কিছু বুঝতে পারিনি। তবে ওদের দেখার পর থেকে আমার তিরিং বিরিং লাফানোটা বন্ধ হয়েছে। অনেক কিছু বলতে চেয়েছিলাম বাবাকে, কিন্তু ভাইয়া আগেই কড়াকড়িভাবে নিষেধ করে দিল। বলল, সাইলেন্স ইজ মোর ডেঞ্জারাস দ্যান এনি ওয়েপেন্স। ভাইয়ের কথার মর্মার্থ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে মনের কথা মনিয়ে রেখে দিলাম। বেকার থাকতে বাবা মা কত কটু কথা শুনিয়েছে ভাইয়াকে। আজকে ভাইয়ার সেসব কথার জবাব দেওয়ার দিন ছিল, অথচ ভাইয়া কোনো কথাই বলেনি। পুরোটা সময় নিশ্চুপ থেকে দুপুরে খেয়ে দিয়ে চলে গেছে। আবার কবে আসবে কিছু বলে যায়নি। 2 মাস পর বিসিএস এক্সাম, তাই তাকে যেন ঘন ঘন বাসায় আসতে না বলা হয়, সেটাই বলছিল পুপিকে। এত ভালো একটা জব পাওয়ার পরও ভাইয়া নিজের লক্ষ্য থেকে সরে যায়নি। ক্যাডার হওয়ার জন্য রাত দিন এক করে পড়াশোনা করে। আর আমি কি করছি? 6 মাসও নেই ফাইনাল এক্সামের, অথচ কোচিংয়ে না গিয়ে আজেরা বসে বসে টাইম ওয়েস্ট করছি। অনেক হয়েছে বসে থাকা, আর নয়। এখনও বেরিয়ে গেলে 2টো ক্লাস করতে পারবো। সেই আশায় নতুন ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আকাশে আজ অল্প অল্প মেঘ জমেছে। রাস্তায় দাঁড়াতেই মেঘের গুড়গুড় আওয়াজ শুনতে পেলাম। দ্রুত পৌঁছানোর জন্য বাসার গেইটে রিক্সা নিব বলে ফুপির থেকে ভাড়ার টাকা বেশি করে নিয়েছি আজ। কিন্তু একটা রিক্সাও নেই। রাস্তা শুধু প্রাইভেট কার আর মোটর বাইকের ভনভনানি। এপাশ ওপাশ তাকিয়ে রিক্সা খুঁজছিলাম, তখনই গাড়ির পিপ পিপ হর্ন শুনে সামনে তাকিয়ে দেখি শ্রাবণের গাড়ি। প্রতিদিন সন্ধ্যার পর বাসায় আসেন উনি। আজকে তো 4টেই বাজেনি এখনো, তাহলে এত তাড়াতাড়ি আসলেন কেন? এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, শ্রাবণ ভাইয়া, আজকে এত তাড়াতাড়ি আসলে যে? উনি গম্ভীর মুখ করে গাড়ি থেকে নেমে আমার দিকে তাকালেন। এমনভাবে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলেন যেন কিছু একটা উল্টাপাল্টা হয়েছে আমার সাথে। আজকে দুপুরে বাসায় উৎসব উৎসব ভাবছিল বলে আমি লাল গাউন পরেছি, ড্রেসের সাথে ম্যাচিং করে হাতে 1 ডজন কালো চুড়ি পরেছি, কানে বড় বড় ঝুমকো, কপালে কালো টিপ, চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক পরেছি। খোলা চুলে হাত বুলিয়ে পায়ের জুতোটাও চেক করে নিলাম। কোথাও কোনো প্রবলেম না পেয়ে চিন্তিত হয়ে বললাম, ওভাবে কি দেখছো তুমি? আমার ড্রেসে কি নোংরা লেগে আছে? কই, কোথায়? গাউনের ঘের ঘুরিয়ে ফিরিয়ে দেখে আবার শ্রাবণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি আমার থেকে চোখ সরিয়ে গলার টাই ঢিলে করে বাসার ভেতর যেতে যেতে বললেন, লাল টুকটুকে বউ হয়, স্টুডেন্ট নয়। কোচিংয়ে গেলে যেন চেঞ্জ করে যাওয়া হয়। ওনার যাওয়ার দিকে তাকিয়ে চোখ পিটপিট করে বললাম, কথাগুলো কি আমাকে বলা হলো? উনি গেটের ভেতরে চলে গিয়েছিলেন। আমার কথা শুনে তড়িৎ গতিতে আবার আমার পাশে এসে দাঁড়িয়ে এক হাতে আমার ঘাড় চেপে ধরে রেগে বললেন, না, তোকে বলা হয়নি, তোর ঘাড়কে বলা হয়েছে। গো ইনসাইড। উনি আমাকে ঘাড় ধরে বাসার ভেতর নিয়ে আসলেন। আমি ঘাড় থেকে ওনার হাত সরানোর জন্য চেঁচামেচি করছি, তাও ছাড়ছেন না উনি। চেঁচামেচি শুনে পুপি এসে উদ্বিগ্ন হয়ে শ্রাবণকে বলল, কি হয়েছে? কি করেছে ও? শ্রাবণ আমাকে পুপির দিকে ধাক্কা মেরে বললেন, ওকে চেঞ্জ করে তারপর কোচিংয়ে যেতে বলো। পুপিকে ধরে কান্না মুখ করে বললাম, ও পুপি, দেখো, শ্রাবণ ভাই আমাকে এত সুন্দর ড্রেস পরে কোচিংয়ে যেতে দেবে না বলছে। কেন? এটা পরে গেলে কি হবে? আমাকে কি পচা দেখা যাচ্ছে বলো? ফুপি মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, না তো, আমার মাটাকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে। তুই যা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজ। ফুপির কথা শুনে আমি অনেক খুশি হলাম, কিন্তু যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই শ্রাবণ রাগী কণ্ঠে বললেন, আম্মু, তুমি ওকে এভাবে কি করে বাইরে যেতে দিচ্ছ? ও পড়তে যাচ্ছে নাকি পার্টি করতে? ফুপি বলল, আজকে যাক না, শখ করে সেজেছে মেয়েটা, রোজ রোজ সাজে না তো। ফুপিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ফুপি, তুমি পৃথিবীর বেস্ট 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 ফুপি।
তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে আঙুল ঝাঁকিয়ে বললাম, আর তুমি তুমি পৃথিবীর বেস্ট 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 পচা ভাইয়া। শ্রাবণ গোখরা সাপের মতো ফুঁস করে উঠে আমার আঙুল চেপে ধরে আমার পুরো হাতটাকে আছাড় মেরে বললেন, সাহস থাকে তো বাসার বাইরে পা রেখে দেখা, যা দেখা দেখি তোর কত বড় সাহস। হাতে ব্যথা পেয়ে আমি ফুপিকে বিচার দেওয়ার আগেই ফুপি আমার হয়ে বলল, আহ শ্রাবণ, লাগবে তো মেয়েটার। কতবার বলেছি মারবি না ওকে। শ্রাবণ ফুপির ওপর রেগে উঠে বললেন, তাহলে মার খাওয়ার মতো কাজ করে কেন ও? বয়স তো ঠিকই বাড়ছে, সেন্স বাড়বে কবে? নাকি ওটার কোনো দরকার নেই? যা খুশি করো তোমরা, আমি কিছু বললে তো সেটা ক্রাইম হয়ে যায়। বলতে বলতে উনি সিঁড়ির দিকে যেতে লাগলেন। আমি পেছন দিকে ফরফর করে বললাম, নিজের সেন্স ঠিক করো আগে। কথায় কথায় আমার মতো ছোট বাচ্চাকে মারো কোন সেন্সে? আমি বাচ্চা একটা মেয়ে, দুষ্টুমি করবো এটাই তো স্বাভাবিক। বাচ্চাকালে তুমি বুঝি দুষ্টুমি করোনি, নাকি মায়ের পেট থেকে ম্যাচিওর হয়ে জন্মেছ? যা বালের ম্যাচিউরিটি তোমার, আজ বড় হয়েছ তাও তো আম্মুকে জ্বালানো কমেনি। কবে কমবে শুনি? নাকি কমানোর কোনো প্রয়োজন নেই? কপাল করে একটা আম্মু পেয়েছো জানো তো, নয়তো পাবেলের আম্মুর মতো আম্মু পেয়ে বুঝতাম। আরও কিছু বলতাম, কিন্তু ফুপি আমাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে থাম। ছেলেটা অফিস থেকে ফিরেছে মাত্র, আর তুই ঝগড়া শুরু করেছিস। জানিস তো রাগী, তাও কেন লাগিস ওর পিছনে? আমি পিঠের ব্যাগ ঠিক করে নিয়ে বললাম, আমি লাগতে চাই না, তোমার ছেলেই তো লাগতে আসে আমার সাথে। কাল থেকে তো ভং ধরে কথা বলছিল না আমার সাথে, তাহলে আজকে কেন কথা বলছে? যেই দেখলো আমাকে ছাটাচুলির মতো সুন্দর দেখাচ্ছে, অমনি তোমার ছেলের হিংসে হতে লাগলো। আমি বুঝি না ভেবেছ? সব বুঝি আমি। খুবই বিরক্ত হয়ে বলল, হ্যাঁ অনেক বুঝিস তুই। এবার পড়তে যা। ওকে বাই, টাটা, সি ইউ। ও মা, ধর কত লেট হয়ে গেল। বলতে বলতে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে আসলাম। এইদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা না পেয়ে হাঁটা ধরলাম। পাই রকেট আমার, তাহলে রিক্সার কি প্রয়োজন? 5 মিনিট হেঁটেই বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। আর একটু এগোলে বাস স্ট্যান্ড, কিন্তু হঠাৎই কেউ পেছন থেকে আমার ব্যাগ টেনে ধরলো। ভ্রু কুচকে পেছনে তাকাতেই দেখি শুভ। আমাকে দেখে মুচকি এসে বলল, হাই রেড রোজ, আজ এত লেট করলে কেন? জানো 1.5 ঘন্টা ধরে ওয়েট করছে, আর একটু হলেই চলে যেতাম। ভাগ্যিস যায়নি, না হলে আমার এত সুন্দর লাল গোলাপটাকে দেখা হতো না। জোরে জোরে হাঁটছিলাম বলে হাঁপিয়ে গেছি কিছুটা। নাকের ঘাম মুছে ব্যস্ত কণ্ঠে বললাম, দেখো এমনিতে আমার লেট হয়ে গেছে অনেক। তোমার তো পড়াশোনা নেই, আমাকে পড়তে হয়, বুঝেছো? তোমার মতো গাঁজা খাওয়ার টাইম আমার নেই। ব্যাগ ছাড়া বলছি। শুভ আমার ব্যাগ ছাড়ার পরিবর্তে কাঁধ থেকে খুলে নিয়ে বলল, আরে ছাড়বো তো, তার আগে বলো এত সুন্দর ব্যাগ কোথায় পেলে? পেছন থেকে আমি তো ভেবেছিলাম পিঙ্কিকে পিঠে নিয়ে ঘুরছ, কাছে এসে দেখি ব্যাগ। কোথায় পেলে এটা? কে দিয়েছে? রকি দেয়নি তো? আমি বিড়ালের পা ধরে টানতে টানতে বললাম, রকি দিলে তোমার কি? তার মানে রকি দিয়েছে। ওর জিনিস নিতে বারণ করেছি কিন্তু আমি। ওর সাহস কি করে হয় আমার ভালোবাসার দিকে হাত বাড়ানোর? ওর হাত আমি ভেঙে দিব। তার আগে ব্যাগটার একটা ব্যবস্থা করে নিই। না, ব্যাগ দাও আমাকে। একদম হাত লাগাবে না তুমি, সিগারেটের গন্ধ হয়ে যাবে। তখন পুপি আমাকে বকবে। আগের বার আমার ওড়না গন্ধ বানিয়ে ফেলেছিলে জানো। পুপি আর ওই ওড়না আমাকে পরতেই দেয়নি। আমার ফেভারিট ওড়না ছিল ওটা। শুভ ব্যাগটা বুকে চেপে ধরে মুখ ফুলিয়ে বলল, শুনে খুব কষ্ট পেলাম তুই। আমার ছোঁয়াতে কি এতই জীবাণু যে তোমার ফুপি আর পড়তেই দিল না ওড়নাটা তোমাকে? অথচ আমি প্রতিদিন লাইফ বয় সাবান দিয়ে গোসল করি। তুমি তো জানোই লাইফ বয় মাত্র 10 সেকেন্ডে সব জীবাণুকে ধ্বংস করে দেয়। শোনো, বাজে কথা বন্ধ করো, আমার লেট হচ্ছে, ব্যাগটা দাও। শুভ আমার ব্যাগটা আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, এটার কথা ভুলে যাও শোনা, আমি তোমাকে এর থেকে সুন্দর ব্যাগ এনে দেবো। আমি 2 হাত কোমরে রেখে চেঁচিয়ে বললাম, ওহ শুভ, আমি কিন্তু রেগে যাচ্ছি, ব্যাগ দাও আমার। শুভ বাঁকা হেসে ঘাড় কাত করে বলল, রেগে কি আরো বেশি সুন্দর লাগছে তোমাকে। আই লাভ ইউ সো মাচ বাবু। ব্যাস মাথা খারাপ হয়ে গেল আমার। রেগে ওর দিকে তেড়ে যেতেই ও ব্যাগ নিয়ে দৌড় দিল। আমি ওর পেছু পেছু নিয়ে বললাম, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ব্যাগ দিয়ে যাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শুভ, ব্যাগটা আমাকে ভাইয়া কিনে দিয়েছে, দিয়ে দাও প্লিজ। শুভ ওদের বাসায় যাওয়ার গলিতে ঢুকে বলল, মিথ্যা বলো না তুই, আমি জানি এটা রকি তোমাকে দিয়েছে।
সকালে আমি নিজের চোখে রকিকে ব্যাগের দোকানে ঘুরতে দেখেছি। না, রকি দেয়নি আমাকে, রাতে ভাইয়া এনেছে এটা। তুমি দাঁড়াবে নাকি ঢিল ছুড়বো? ইট মারবো কিন্তু এখন। সুমু মারলে দাঁড়াবো। শুভর কথা শুনে রেগে গিয়ে আমি রাস্তা থেকে একটা পাথরের টুকরো তুলে নিয়ে ওর পিঠ বরাবর ছুঁড়ে মারলাম, কিন্তু ও সরে যাওয়ায় সেটা ওকে লাগলো না। আমার জেদ চেপে গেল। দৌড়ানো থামিয়ে আমি আশেপাশে খুঁজে একটা আধ ভাঙা ইট তুলে নিলাম। ততক্ষণে শুভ ওদের বাসায় ঢুকে পড়েছে। ইট নিয়ে আমিও ওদের বাসায় ঢুকে ওকে ডাকতে লাগলাম। ওদের বাসা 4 তলা, ওপর নিচ ভাড়াটি আছে। ওরা থাকে 3 তলায়। আমি নিচ থেকে চেঁচাতে চেঁচাতে 3 তলায় এসে কলিং বেল বাজালাম। শুভর সৎমা দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে আম্মু, তুমি এখানে মোমোর কাছে এসেছো? মোমো শুভর চাচাতো বোন, বিপরীত ফ্ল্যাটেই থাকে। আমার সমবয়সী হলেও ওর সাথে আমার ভাব কম। মেয়েটা ডাইনির থেকে কম কিছু না। ওর বাবার কাছে যখন পড়তে আসতাম খালি মারামারি করতো সবার সাথে। আমার সাথেও কয়েকবার চুল টানাটানি হয়েছে, তাই ওর কাছে আসার প্রশ্নই আসে না। শুভর মায়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বললাম, তোমার ছেলেকে ডাকো, ব্যাগ নিয়ে এসেছে আমার। আমিও ইট এনেছি, দেখেছো? এটা দিয়ে মাথা ফাটিয়ে দিব তোমার ছেলের। সে কি, কোথায় শুভ? ও তো বাসায় নেই। জানি না আমি, আমার ব্যাগ এনে দাও। ব্যাগের কিছু হলে ছাড়বো না তোমার ছেলেকে। আমার চিৎকার চেঁচামেচি শুনে মুমুর মাও ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। শুভর মা উদ্বিগ্ন হয়ে কাজের বুয়াকে শুভর ব্যাপারে জিজ্ঞেস করলো। যা বুঝলাম তাতে এটা ক্লিয়ার, শয়তানটা ঢোকেনি বাসায়। তাহলে গেলটা কোথায়? হন হন করে নিচে আসলাম। এখানে একটা পিচ্চি আছে, 8 বছর বয়স। ভালো নাম জানি না, আদর করে সবাই গিট্টু বলে ডাকে। সাদা একটা বেলুন দিয়ে গেটের পাশে খেলছিল। ওকে ডেকে বললাম, এই গিট্টু শোন, শুভকে দেখেছিস? গিট্টু ভাব নিয়ে বলল, তোমাকে কেন বলবো? সেদিন খেলতে নিলে না আমাকে, আজকে আমিও বলবো না শুভ ভাইয়া কোথায় আছে। এইটার ধারালো কোনা দিয়ে ওর বেলুন ফাটিয়ে দিয়ে বললাম, বল, নয়তো এইভাবেই তোর মাথাটাও ফাটিয়ে দিব। হাতের বেলুন হঠাৎ উধাও হয়ে যাওয়ায় গিট্টু প্রথমে হতভম্ব হয়েছিল। যখন বুঝতে পারলো আমি ওর বেলুন ফাটিয়ে দিয়েছি, তখন রেগে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ওই ইট ফেলে দিয়ে ওকে খামচি মারতে লাগলাম। মারামারি এই খামচি পর্যায়ে থেমে যেত যদি না ও আমার কয়েকটা চুল টেনে ছিঁড়ত। আমার চুল ছিঁড়েছে দেখে আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আর তখনই ওর হাতের কাছে একটা ভাঙা টাইলসের টুকরো এসে যায়। সেটা ও আমার দিকে ছুঁড়ে মারতে কপালে এসে লাগলো। তীব্র ব্যথায় কপাল চেপে ধরে বসে পড়লাম। মুহূর্তে হাত রক্তাক্ত হয়ে গেল। রক্ত দেখে গিট্টু ভয় পেয়ে বাসায় দৌড় দিল, আর আমি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলাম। অনেক ব্যথা করছে, বাম চোখের উপর থেকে কেটে গেছে, হাত দিয়ে জ্বলছেও খুব, তাই ওড়না চেপে ধরলাম। ভালো করে তাকাতে পারছি না, নয়তো গিট্টুর 12টা বাজিয়ে দিতাম এতক্ষণে। জুই, এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অর্চি আপুর কণ্ঠ পেয়ে কপালে ওড়না চেপে রেখে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। আমাদের পাশের বাসার ভাড়াটিয়া এখানে কি করছে কে জানে। আমার কপালে রক্ত দেখে উদ্বিগ্ন হয়ে বলল, এ কি, কাটলো কি করে তোমার? আমি কাঁদতে কাঁদতে বললাম, গিট্টু মেরেছে। অর্চি আপু ভ্রু কুচকে বলল, গিট্টুকে? তুমি এখানে এসেছো কেন? ইস, কত রক্ত বেরোচ্ছে। বাসায় যাবে, চলো, এক্ষুনি ব্যান্ডেজ লাগাতে হবে। সামান্য রাস্তা হলেও হেঁটে বাসায় আসতে পারিনি। অর্চি আপু আমাকে রিক্সা করে এনেছে। বাসায় এসে কলিং বেল বাজাতে কুলসুম দরজা খুলে দিল। আমাকে দেখে চেঁচিয়ে উঠে বলল, আল্লাহ গো, আবার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? অর্চি আপু আমাকে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তা না, তেমন কিছু নয়। আন্টি কোথায়? আন্টিকে ডাকো। অর্চি আপু আমার এক বাহু ধরেছিল, কুলসুম অন্য বাহু ধরে বলল, খালাম্মা তো নামাজে বসছে, খালুজান অফিস থেকে ফেরেনি, দাদা সাহেব বাইরে গেছে, তৌসিয়াফা ঘুমাইছে, ভাইজান খাইতে বসছে। আমি বরং ভাইজানরে ডাকি। ভাইজান, ও ভাইজান, দেইখা যান দুই আফার কি হইছে। বলতে বলতে কুলসুম ডাইনিং রুমে গেল। এদিকে অর্চি আপু আমাকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিতে না দিতেই ডাইনিং থেকে শ্রাবণ আসলেন।
দৌড়ে এসেছেন। এঁটো হাতটা পর্যন্ত ধুয়ে আসেননি। আমার সামনে দাঁড়িয়ে বাম হাতে আমার কপাল থেকে ওড়না সরিয়ে দিতে দিতে বললেন। এটা কি করে হলো? অর্চি আপু বলল, গিট্টু নামের কেউ মেরেছে ওকে। আমি ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় দেখি গেটে বসে কাঁদছে, তাই বাসায় নিয়ে আসলাম। শ্রাবণ ভ্রুকুচকে কাটা জায়গা দেখে বললেন। গিট্টুকে? আর আপনি? অর্চি আপুর উত্তরের অপেক্ষা না করে উনি কুলসুমকে ফার্স্ট এইড বক্স আনতে বলে হাত ধুতে গেলেন। আমি অর্চি আপুর হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, আপু আমার পুপেকে ডেকে নিয়ে আসো প্লিজ। শ্রাবণ ভাইয়া অনেক রেগে যায়, মারবে আমাকে। আন্টি তো নামাজ পড়ছে, নামাজ শেষ হলেই চলে আসবে, চিন্তা করো না তুমি। আমি আর কিছু বললাম না, শুধু ফ্যাচ ফ্যাচ করে কান্না করতে লাগলো। শ্রাবণ এসে আমার অন্য পাশে বসলেন। ফার্স্ট এইড বক্স খুলে তুলো, স্যাভলন এসব নিতে নিতে গম্ভীর মুখ করে বললেন। গিট্টুকে মারলো কেন তোকে? আমি হেঁচকি তুলতে তুলতে বললাম, গিট্টু শুভদের ভাড়াটিয়া, ওকে খেলতে নেয়নি জন্য আমাকে ভাঙা টাইলস ছুঁড়ে মেরেছে। শ্রাবণ আমার কপাল থেকে টিপ খুলে নিয়ে স্যাভলনে ভেজানো তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বললেন। ঠিক আছে, কান্না থামা। এখন কাছিস কেন? যেতে বারণ করলাম না তখন? তাও কেন গেলি? আর আজ থেকে পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা বন্ধ তোর। আমি যদি দেখেছি না, তোর হাড্ডি গুঁড়ো করে দেবো একদম। অমানুষ কোথাকার। নছিস কেন? সোজা হয়ে বস। নড়ছি কি আর সাথে? কাটা জায়গায় অ্যান্টিসেপটিক পড়ায় জ্বলছে খুব, আর ব্যথা তো আছেই। সোফায় মাথা হেলিয়ে দিয়ে কান্না মুখ করে বললাম, ব্যথা লাগছে। শ্রাবণ রেগে ধমক দিয়ে বললেন, ব্যথা লাগবে না তো কি আদর লাগবে? কতগুলো কেটেছে দেখেছিস? ব্রু উঠে গেছে এখানকার। স্টুপিড কার। ইচ্ছে করছে। কথা শেষ করলেন না উনি। তাও আমি ঠিকই বুঝতে পারলাম ওনার আমাকে মারতে ইচ্ছে করছে, সেজন্য কান্নার বেগ বাড়লো আমার। আর ওনার ধমকাধমকিও বেড়ে গেল। অর্চি আপু নরম নরম কণ্ঠে বলল, ভাইয়া ওকে বকছেন কেন? এমনিতেই ব্যথা পেয়েছে অনেক। শ্রাবণ এক নজর অর্চি আপুর দিকে তাকিয়ে আবার আমার কপালে ড্রেসিং করতে করতে বললেন, আপনাকে তো চিনলাম না। আপনি কে? আমি অর্জি, এই তো পাশের বাসার ভাড়াটিয়া। আমি হেঁচকি তুলতে তুলতে বললাম, শৈলদের ভাড়াটিয়া। শ্রাবণ ভ্রুকুচকে রক্তমাখা তুলো টেবিলে রেখে বললেন, ওহ, ওকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। অর্চি আপু কাজের বাহানা চলে গেল, বলে গেল পরে আবার দেখতে আসবে আমাকে। শ্রাবণ খুব একটা পাত্তা দিলেন না অর্চি আপুর কথায়। আপু যেতেই ট্রাউজারের পকেট থেকে ফোন নিয়ে ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বললেন। তখনই ফুপি এলো ঘর থেকে। আমার অবস্থা দেখে আঁতকে উঠল। কিভাবে হলো জিজ্ঞেস করতে কুলসুম গিট্টুর কথা বলল। ফুপি আমার আরেক পাশে বসে ব্যস্ত কণ্ঠে শ্রাবণকে বলল, ডাক্তার ডাক বাবা, অনেকখানি কেটেছে। রকিকে ডাক, ওষুধপত্র কি খাওয়া লাগবে সব জানে ছেলেটা। শ্রাবণ রাগে মুখ করে বললেন। ওকে লাগবে না, ডক্টর আঙ্কেল আসছে। ফুপি আমার খোলা চুলগুলো হাত খোপা করে দিতে দিতে বলল, তুই না কোচিংয়ে গেলি, তাহলে গিট্টুকে পেলি কোথায়? আমি নাক টেনে প্রথম থেকে কি কি হয়েছে সব কথা বলে দিলাম। শুভর কাছ থেকে ব্যাগ উদ্ধার করতে পারিনি জন্য আবার ভ্যাভা করে কাঁদতে লাগলাম। শ্রাবণ এমনিতেই রেগেছিলেন, শুভর কাহিনী শুনে আরও রেগে গেলেন। ফুপিও শুভর ওপর অনেক রেগে গিয়েছে। শুভকে সাহায্য করার জন্য ফুপাকে ফোন করে সব বলে দিল। এইবার শুভর অশুভ হালখাতা হবে। আমার ফুপা মানুষটা খুব সুবিধার নয়, প্রভাবশালী স্থানীয় মানুষ। আর শুভরা তো ওর বাবার চাকরি সূত্রে এসে স্থানীয় হয়েছে এখানে। সে যাই হোক, এবার ফুপাও রেগে গিয়েছে অনেক। শুভর যে কী হবে, যা খুশি হোক, আমার ব্যাগটা ফিরে পেলেই আমি নিশ্চিন্ত। শরীরে যে জায়গায় আঘাত লাগে সে জায়গাটা যত তুচ্ছই হোক না কেন, সমস্ত দেহকে ব্যথার জোরে সেই তুচ্ছ জায়গাটা ছাড়িয়ে যায়। আমার এখন সেই দশা হয়েছে। মনে হচ্ছে ফাটা কপাল ছাড়া শরীরে আর কোনো অঙ্গ নেই। বিকেলে ডক্টর আঙ্কেল এসে 4টে সেলাই দিয়ে গেছে কপালে। তারপর ব্যথার ওষুধ খেয়ে শুয়েছিলাম, তাই ঘন্টা দুয়েক ব্যথা কম ছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে না গড়াতেই ব্যথা বেড়ে গেল। বাম চোখ সহ কপাল বেশ ফুলে উঠেছে। মাথা তুলতেই পারছি না, তার উপর ব্যথার জন্য জ্বর এসেছে। এমনিতে আমি খুব একটা অসুস্থ হই না, হলেও পাত্তা দেই না আর কি। কিন্তু এবার আমার অবস্থা দেখে ফুপির মুখে চিন্তার ছাপ।
রাত 9টার দিকে জ্বর কমে গেল আমার। দুপুরের পর আর কিছু খাওয়া হয়নি বলে ফুপি আমাকে স্যুপ বানিয়ে খাওয়ালো। তারপর রাতের মেডিসিনগুলো খেয়ে আমি ফুপির রুমে শুয়ে পড়লাম। আমার শরীরে পাতলা কম্বল টেনে দেওয়া। ফুপি আমার পাশে শুয়ে আছে। ঘরে ডিম লাইটের মৃদু আলো জ্বলছিল। হঠাৎ বড় আলোটা জ্বলে ওঠায় হাত দিয়ে চোখ ঢেকে অস্পষ্ট কণ্ঠে বললাম, লাইট অফ করো। ফুপার কথা শুনতে পেলাম। ফুপিকে উদ্দেশ্য করে বলল, ঘুমিয়ে পড়েছো? ফুপি উঠে বসে বলল, না, কিছু বলবে? একটা দুঃসংবাদ আছে। আরে ফোন করেছিল, বলল আনোয়ার চাচা মারা গেছে। আনোয়ার চাচা মানে কুলসুমের দাদু। শুধু তাই নয়, আমাদের দাদুর ছেলেবেলার বন্ধু। বছরে কয়েকবার আমাদের বাসায় আসতো। আসার সময় গ্রাম থেকে কত কি নিয়ে আসতো। দাদুটা মজার মজার ভূতের গল্প জানতো। আমি আর তৌসি কত গল্প শুনেছি। মৃত্যু হয়েছে শুনে খুব খারাপ লাগছে। ফুপি দোয়া পড়ে বলল, কখন হলো? কি হয়েছিল? কুলসুমকে বলেছ? ফুপা আমাদের দিকে এগিয়ে এসে বিছানার কোনায় বসে বলল, সুস্থ মানুষ, কোনো অসুখ বিসুখ নেই। দুপুরে ভাতও খেয়েছে। বিকেল থেকে নাকি বারবার বলছিল বুক জ্বালা করছে, সারা শরীর জ্বলছে। গোসল করার সময় বাথরুমে গিয়ে পড়ে গিয়েছিল। তখনই কুলসুমকে বলেনি, আর বাবাকেও বলেনি। বাবার যা শরীরের কন্ডিশন। ফুপি রুম থেকে বেরিয়ে গিয়ে নিচ থেকেই শ্রাবণ তৌসিকে ডাকলো। ওরা উপরে নিজেদের রুমে ছিল। নিচে আসতে কয়েক মিনিট সময় লাগলো। শ্রাবণ আসতেই ফুপি বলল, বাবা, তোর আনোয়ার দাদু মারা গেছে, আমাদের যেতে হবে সেখানে। শ্রাবণ বিস্তারিত শুনে বললেন, এত রাতে না গেলে হয় না? বুড়ের দিকে রওনা দিও। ফুপা বলল, না, দেরি হয়ে যাবে। বিকেলে মারা গেছে, সকাল 8টায় জানাজা। এখনই রওনা দিতে হবে আমাদের। ওকে, বাট আমি যেতে পারবো না। কালকে স্টেডিয়ামে ডিউটি আছে আমার। ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলবে। 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হলে চাকরি থাকবে না। ফুপা বলল, ঠিক আছে, তোমরা না গেলেও চলবে, কিন্তু আমাদের এখনই রওনা দিতে হবে। কে কে যাবে তৈরি হও, আমি ড্রাইভারের সাথে কথা বলছি। দেখা গেল শ্রাবণ বাদে সবাই যাওয়ার জন্য তৈরি। তাই আমিও মিনমিন করে বললাম, আমিও যাব দাদুকে দেখতে। ফুপি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জুয়ের তো শরীর খারাপ, এই অবস্থায় ওকে নিয়ে যাই কি করে? তৌসি, তুই বরং থেকে যা। তৌসি মলিন মুখ করে বলল, না আম্মু, প্লিজ, আমিও যাব। দাদু আমাকে বলেছিল দাদু মারা গেলে আমরা গিয়ে যেন দুপারা করে কোরআন তেলাওয়াত করি। জুইকেও তো বলেছিল। কিন্তু জুয়ের তো শরীর খারাপ মা, মাথা তুলতেই পারছে না। এত দূর জার্নি করি যাওয়া, আবার ওখানে গিয়ে অত লোকজন, ও আরও অসুস্থ হয়ে পড়বে। বাসাতেও তো কেউ থাকছে না, তাহলে কি করা যায় বলো তো? ফুপি ফুপার কাছে সাজেশন চাইছে। ফুপা একটু ভেবে বলল, এক কাজ করো, রকিকে ফোন করে আসতে বলো। জুইকে ওদের বাসায় নিয়ে যাক। বাবের কাছে থাকলে আর কোনো চিন্তা থাকবে না। শ্রাবণ কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমরা সব ব্যাপারে রকিকে কেন ইনভলভ করো? ওকে, যত সব। জুই যদি তোমাদের সাথে না যেতে পারে তাহলে বাসায় থাকুক। অন্যের বাসায় কেন যাবে? বাসায় থাকলে কি প্রবলেম? আমি আছি তো। ফুপা একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, তুমি আছো বলেই তো প্রবলেম বাবা। তোমার আর জুয়ের সম্পর্ক সাপ বেজির থেকেও কম কিছু না। জেনে শুনে তুমি এটাকে বিপদে ফেলে যেতে পারি না। শ্রাবণ গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে এত প্রবলেম হলে ওর বাইকে ডাকো। ঢাকাতেই তো আছে, এসে বোনের সেবা করুক। অন্যের বাসায় পাঠাতে হবে কেন? শ্রাবণ দরজার কাছে এসে দাঁড়িয়ে এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে কথা বলছিলেন। ফুপি এগিয়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল, তালহার কথা বাদ দে, তুই পারবি ওকে ডেকে রাখতে? আমরা কি নিশ্চিন্তে যাব? তৌসি আমার সামনে এসে দাঁড়ানোয় শ্রাবণকে আর দেখতে পেলাম না, কিন্তু ওনার কথা শুনতে পেলাম। হ্যাঁ, যেতে পারো। ঠিক আছে, চলো তৈরি হও তোমরা। আমি কুলসুমকে বুঝিয়ে বলছি। ফুপা ফুপি আর শ্রাবণ বেরিয়ে গেল ঘর থেকে। তৌসি বিছানায় বসে আমার দিকে ঝুঁকে আমার মাথায় হাত বুলিয়ে বলল, জুই, বাসায় কিন্তু কেউ থাকবে না, তাই ভাইয়াকে রাগাবি না একদম। তৌসির দিকে তাকিয়ে মিনমিন করে বললাম, আমাকেও নিয়ে চল না, আমি থাকবো না এখানে। একা পেয়ে শ্রাবণ ভাই আমাকে মেরে গুম করে দিবে। কিচ্ছু হবে না, এখন তো বিপদের সময়। ভাইয়া তোকে কিচ্ছু বলবে না, কিন্তু তোকেও একটু সিরিয়াস হতে হবে। ভাইয়াকে রাগাবি না, একটা দুষ্টুমিও করবি না।
চুপচাপ শুয়ে থাকবি, আর শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে ভাইয়াকে জানাবি, ওকে? তৌসির হাত ধরে বললাম, লাভ ইউ, তুই আমার সোনা বোন। তৌসি আমার গাল টেনে বলল, লাভ ইউ টু মাই বেবি ডল। একদম ভয় পাবে না, আমরা কালই চলে আসবো। আচ্ছা আমি গিয়ে রেডি হয়ে নিই, তুই ঘুমিয়ে পড় এখন, আচ্ছা? তৌসি চলে যেতে আমি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু মাথাটা এমন ভার লাগছে যে তুলতেই পারছি না। বালিশে হেলান দিয়ে কোনো রকম আধশোয়া হয়ে বসতে ঘরে কে যেন ঢুকলো। দরজার দিকে তাকিয়ে দেখি শ্রাবণ। ঘরে ঢুকে ব্যস্ত ভঙ্গিতে ওয়ার্ড্রপের উপর থেকে চাবির গোছাটা নিয়ে আবার চলে যাওয়ার সময় আমার দিকে এক নজর তাকিয়ে থমকে গেলেন, ভ্রু কুঁচকে বললেন, উঠছিস কেন? তারপর এগিয়ে আসতে আসতে বললেন, বেশি খারাপ লাগছে? আমি মিনমিন করে বললাম, মাথা ব্যথা করছে, শুয়ে থাকতে পারছি না। উনি এসে আমার পিঠের পেছনে সুন্দর করে দুটো বালিশ সেট করে দিয়ে বললেন, ঠিক হয়ে যাবে, ঘুমানোর চেষ্টা কর। আম্মুরা যাওয়ার আগে যেন দেখি ঘুমিয়ে পড়েছিস, নয়তো। নয়তো কি শ্রাবণ ভাইয়া, মারবে আমাকে? উনি আমার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না, চাবির গোছাটা বিছানা থেকে তুলে নিয়ে চলে যেতে লাগলেন। তবে যাওয়ার আগে সেই পরিচিত রাগী চোখে তাকিয়েছেন আমার দিকে, যার অর্থ সবাই চলে যাক, তারপর দেখে নিব তোকে। ওনার এমন চাহনিতে আমি আগেও কেয়ার করিনি, আজও করছি না। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে বললাম, লাইটটা অফ করে দিবা, চোখে আলো লাগছে। আমি ভেবেছিলাম উনি তেরামো করে লাইট অফ করবেন না, কিন্তু করলেন। ফ্যানের স্পিড সামান্য কমিয়ে দিয়ে চলে গেলেন ঘর থেকে। আমি বালিশে হেলান দিয়ে আবছা অন্ধকারে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে ঘুমটা হালকা হয়ে গেল এবং একসময় ভেঙেও গেল। রাত কত হয়েছে বুঝতে পারছি না। রুমের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে জানালার কাচ ভেদ করে বজ্রপাতের আলো এসে রুমটা আলোকিত করছে। সেই আলোতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, সব কিছু ভুতুড়ে লাগছে। যদিও আমি ভূতে ভয় পাই না, তারপর অন্ধকারে কেমন যেন গা ছমছম করছে। ফুপিদের গ্রামে যাওয়ার কথা ছিল না, ওরা কি চলে গিয়েছে? আমি কি এখন ঘরে একা আছি? শ্রাবণ কোথায়? মনে এসব প্রশ্নের উদয় হতেই আমি উঠে বসলাম। অন্ধকারে দরজার দিকে তাকিয়ে শ্রাবণকে ডাকতে লাগলাম, শ্রাবণ ভাইয়া, কোথায় তুমি? এখানে আসো, ভয় করছে আমার। সঙ্গে সঙ্গে সোফার ওপর ফোনের আলো জ্বলে উঠল, সেই সাথে শ্রাবণের কথাও শুনতে পেলাম। এখানে আমি, ভয় নেই, বৃষ্টি হচ্ছে বাইরে। উনি সোফায় শুয়েছিলেন, ফোনের ব্রাইটনেস বাড়িয়ে তাড়াহুড়ো করে উঠে এসে আমার পাশে বসে বললেন, ঘুম ভেঙে গেছে? ওনার দিকে তাকিয়ে বললাম, পুপিরা চলে গেছে, কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে। ডোন্ট ওয়ারি, একটু আগে আম্মুর সাথে কথা হয়েছে, গ্রামে ঢুকে গেছে ওরা, ওদিকে বৃষ্টি হচ্ছে না। তোর ব্যথা কমেছে? দেখি অবস্থা এখন। হ্যাঁ, ব্যথা কমেছে অনেক। উনি এক হাতে আমার মুখটা উঁচু করে ধরে ফোনের আলোতে কপাল দেখতে দেখতে বললেন, ব্যান্ডেজ ঠিকই আছে, হাত দিবি না এখানে, নে শুয়ে পড়। 4:30 বাজে কেবল, সকাল হতে এখন অনেক দেরি। আমি মিনমিন করে বললাম, ওয়াশরুমে যাব। ওকে চল, দাঁড়াতে পারবি তো? ওয়েট, লাইট দিই আগে। কারেন্ট নেই, আইপিএস থাকার সুবিধা হলো, না হলে শ্রাবণের ফোন নিয়ে ওয়াশরুমে যেতে হতো। যাই হোক, ওয়াশরুম থেকে বেরিয়ে পুনরায় বিছানায় এসে বসলাম। শ্রাবণকে বললাম ফ্রিজের ঠান্ডা পানি খাবো। উনি আমাকে নর্মাল পানি এনে দিলেন। পানি খাওয়া হলে গ্লাসটা টেবিলে রেখে বললেন, লাইট অফ করে দেবো এখন? হ্যাঁ দাও। উনি গিয়ে লাইট অফ করে দিলেন। রুমটা আগের মতো অন্ধকার হয়ে গেল। বাইরে বজ্রপাতের পরিমাণ কমে এসেছে। একটু পরপর জানালার আলোর ঝলকানি এসে লাগছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। তবে বৃষ্টি পড়ছে এখনও। শ্রাবণ আমাকে আবার ঘুমোতে বলে নিজে গিয়ে সোফায় শুলেন। আমি বালিশে হেলান দিয়ে গলা পর্যন্ত কম্বল টেনে নিলাম। বৃষ্টি হয়, প্রকৃতি শীতল হয়েছে, নাকি আমার জ্বর জ্বর লাগছে বুঝতে পারছি না। শ্রাবণকে দেখলাম কাঁথা কম্বল কিচ্ছু না নিয়ে শুয়ে আছেন। মাথার নিচে বালিশ আছে কিনা সেটা খেয়াল করা হলো না। উনি কি সারা রাত ধরে সোফায় আছেন? কথাটা জিজ্ঞেস করার জন্য মনটা আঁকুপাকু করছিল, তাই ওনাকে ডাকলাম, শ্রাবণ ভাইয়া। বল। তুমি কি সারা রাত ধরে সোফা শুয়েছিলে?
আমি সোজা হয়ে বসে পড়লাম। সোফায় থেকেছো কেন? তোমার রুমেই থাকতে, কিংবা আমার পাশে আসলেও তো পারতে। এত জায়গা আছে দেখোনি? এখানে উঠে এসো, নয়তো নিজের রুমে গিয়ে এসো। সোফায় থাকা লাগবে না কষ্ট করে। উনি অন্য পাশ ফিরে শুয়ে বললেন, বক বক অফ করে ঘুমা। ঠান্ডা লাগছে না তোমার? উনি বললেন নাকি বললেন বুঝতে পারলাম না, তবে আমার মনে হচ্ছে ঠান্ডা লাগছে ওনার। কম্বলটা ওনাকে দেব কি দেব না ভাবতে ভাবতে মনে হলো দেয়া উচিত। আমি ওনার এত বড় শত্রু, তাও কত কেয়ার করছে উনি আমার। তাহলে আমার কি উচিত না ওনার কেয়ার করা? দুঃসময়ে শত্রুকে শত্রু মিত্র হতে হয়। তাই হাত বাড়িয়ে ল্যাম্প শেড অন করে বিছানা থেকে নেমে গিয়ে আমার কম্বলটা ওনার উপর তুলে দিলাম। ওনার হয়তো তন্দ্রা ভাব এসেছিল, গায়ের উপর কিছু পরায় হকচকিয়ে উঠলেন। কিছুটা চেঁচিয়েই বললেন, কি এটা? আমি বললাম, কম্বল এটা, যা শীত পড়েছে এটা গায়ে দিয়ে ঘুমাও, আরাম লাগবে। উনি হাত পা দিয়ে ঠেলে কম্বলটাকে মেঝেতে ফেলে দিয়ে বিরক্ত হয়ে পড়লেন। সরা, এটা গরম লাগছে। গরম লাগছে? তাহলে ফ্যান দাওনি কেন? দাঁড়াও, এখনই ফ্যান ছাড়ছি। উনি সশব্দে শ্বাস ফেলে উঠে বসে বললেন, জুই, কি করছিস এসব? ঘুমোতে বললাম না তোকে? আমি ফ্যানের সুইচ টিপে দিয়ে বললাম, ঘুম পাচ্ছে না আমার, তুমি উঠে গিয়ে বিছানায় শো। চলো উঠো। এগিয়ে গিয়ে ওনার এক হাত ধরে টানতে লাগলাম। উনি উল্টো আমার হাত টেনে বললেন, এখানে আয়, বস। ওনার পাশে বসে বললাম, কি হলো, ঘুমাবে না? উনি এক পা ভাঁজ করে আমার দিকে ঘুরে বসে আমার দুই হাত ধরে বললেন, লাফাচ্ছিস কেন এত? ভালো বাবু হয়ে থাকতে মন চাই না? আমি মৃদু হেসে বললাম, বাবু? তুমি আমাকে বাবু বলছো? এই শ্রাবণ ভাইয়া, তোমার আজকে কি হয়েছে বলো তো? এত অন্যরকম লাগছে কেন তোমাকে? ভালো হয়ে গেলে নাকি? উনি ভ্রুকুচকে বললেন, ভালো হয়েই তো আছি, খারাপ ছিলাম কবে? ইহ, কি ডায়লগ! খারাপ ছিলাম কবে? তোমার মতো খারাপ ছেলে শহরে আর একটাও আছে? আমি তো দেখিনি বাবা। আমার কথা শুনে উনি রেগে গেলেন, ধমক দিয়ে বললেন, চুপ বেয়াদব, কিছু বলছি না দেখে সাহস বেড়েছে না? এক থাপড়ে বাবার নাম বলিয়ে দেব। ধমক খেয়ে মুখ চুপসে গেল আমার। ভেবেছিলাম আমি অসুস্থ বলে কিছু বলবেন না উনি আমাকে, কিন্তু ঠিকই ধমক দিচ্ছেন। কথা বাড়ালে থাপ্পড় দিতেও দেরি লাগবে না ওনার। তাও একটা কথা না বলেই নয়। মাথা নিচু করে বললাম, সত্যি কি বাবার নাম ভোলানোর থাপ্পড় আছে তোমার কাছে? থাকলে দাও না, আমি বাবাকে ভুলে যেতে চাই। সময় চলে যাচ্ছে, অথচ উনি কিচ্ছু বলছেন না দেখে মাথা তুলে তাকালাম ওনার দিকে। উনি ঘাড় কাত করে গরম চোখে তাকিয়ে আছেন আমার দিকে। কথাগুলো বলে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি সেটাই বোঝাচ্ছেন তো? ভয় পাই নাকি আমি? এতগুলো কথা যখন বলেছি, আরেকটা কথা না বললে মনটা কিছুতেই হালকা হবে না। তাই আমি পুনরায় মাথা নিচু করে বললাম, বাবার জন্য কষ্ট হয়, থেকেই নেই। উনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। ভেবেছিলাম গাল টিপে ধরবেন, তাই মাথাটা পিছিয়ে নিলাম। কিন্তু উনি সেই হাত দিয়ে আমার কাঁধ জড়িয়ে ধরে আমাকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে বললেন, ওয়ান্ট মাই জুই ব্যাক নাও, ডু গেট ইট? ওনার বুকে গাল ঠেকে মিনমিন করে বললাম, শ্রাবণ ভাইয়া, আমার না মন খারাপ লাগছে অনেক। উনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, ওকে, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড লেট গো অফ অল ইউর স্যাডনেস উইথ দ্যাট ব্রেথ। ওনার বুক থেকে মাথা তুলে বললাম, বাংলায় বলো না, জানোই তো ইংলিশে কাছে আমি। যা বলেছ আন্দাজ করতে পেরেছি, কিন্তু আন্দাজ মানেই তো 99% মিথ্যা না। উনি আমাকে ছেড়ে ধমক দিয়ে বললেন, গভীর শ্বাস নে ডাফার। ঠোঁট গোল করে বললাম, ও নিচ্ছি, এটাই তো আন্দাজ করেছিলাম। বলে ওনাকে দুই হাতে ঝাপটে ধরলাম। ওনার বুকে নাক ঘষে বুক ভরা শ্বাস নিয়ে বললাম, আহ কি সুন্দর গন্ধ, কি পারফিউম দাও গো তুমি, গন্ধ শুকে মন চায় খেয়ে ফেলি। উনি আমার দুই বাহু ধরে ওনার থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, ইউপ, অনেক হয়েছে, চল ঘুমো এবার। বলে উনি মেঝে থেকে কম্বলটা তুলে নিয়ে গিয়ে বিছানায় রাখলেন। ফ্যান অফ করে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি হলো, উঠ। বসে থেকে ওনার দিকে তাকিয়ে বললাম, শ্রাবণ ভাইয়া, একটা কথা বলি তোমাকে,
রাগ করো না ওকে। আসলে কথাটা না বললে আমার মন খারাপ যাচ্ছে না। উনি আমার কপালের ব্যান্ডেজে হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন। ওকে, অনলি একটা কথা। আমি মন খারাপ করে বললাম, আমি না আম্মুকে খুব মিস করছি জানো। পৃথিবীতে কত মানুষ বেঁচে আছে, আমার আম্মুটা বেঁচে থাকলে কি এমন ক্ষতি হতো পৃথিবীর। একটা মানুষের আর কতই বা ওজন হয় বলো। পৃথিবীর কোনো সমস্যা হতো না। বেশি বেশি গাছ লাগিয়ে অক্সিজেনের ব্যবস্থা আমি করে নিতাম। বেঁচে থাকার জন্য একটা মানুষের কতই আর অক্সিজেন লাগে। আমি কোটি কোটি গাছ লাগাতাম প্রয়োজনে, তাও আল্লাহ কেন আমার আম্মুকে পৃথিবীতে রাখলো না। কথাগুলো বলতে বলতে আমার কান্না পেয়ে গেল। কান্না লুকোতে 2 হাতে শ্রাবণের কোমর জড়িয়ে ধরে ওনার পেটে মুখ গুজে ফিসফিস করে কাঁদতে লাগলাম। উনি বাধা দিলেন না, তবে একটু পর বললেন। হয়েছে? নিজেকে স্বাভাবিক করতে ওনার টি শার্টে চোখ মুছে নাক ঘষে ভারী কণ্ঠে বললাম, না আর একটু। আর একটু নয়, চল উঠ এবার। বলতে বলতে উনি আমার 2 বাহু ধরে টেনে তুললেন আমাকে। বিছানায় শুয়ে দিয়ে কম্বল দিয়ে ঠেকেও দিলেন। তারপর ল্যাম্পশেড অফ করে সোফায় ফিরে শুতে শুতে বললেন, একটা আওয়াজও যেন না হয় আর, একদম মুখ বন্ধ। ঠিক আছে বলে জানালার দিকে পাশ ফিরে শুলাম। বৃষ্টি কখন যেন থেমে গিয়েছে খেয়াল করিনি। জানালার পর্দা ফাঁক হয়ে আছে দেখে আবার উঠে বসলাম। আকাশ ফর্সা হতে শুরু করেছে। জানালার পর্দা খোলা থাকলে কিছুক্ষণের মধ্যে রুমটা আলোতে ঝলমল করবে। তখন শ্রাবণের ঘুমোতে সমস্যা হবে। কেবলই শুলেন উনি। ঘন্টা 2 ঘুমোক, নয়তো অফিস থেকে মাথা ব্যথা করবে। এসব ভেবে বিছানা থেকে নেমে জানালার পর্দাগুলো ভালো করে লাগিয়ে দিলাম। শ্রাবণের দিকে তাকিয়ে দেখি ওদিকে কাঁধ হয়ে শুয়ে আছেন। সোফাতে ধরছেই না ওনাকে। এত কষ্ট করে শুয়ে থাকার কোনো মানে হয়? এগিয়ে গিয়ে ওনার বাহু ঝাঁকিয়ে বললাম, শ্রাবণ ভাইয়া উঠো। উনি মাথা তুলে চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা তোর? ঘুমোতে দিচ্ছিস না কেন? বিছানায় গিয়ে শোবে চলো, এখানে কষ্ট হচ্ছে তোমার। উনি চরম বিরক্ত হয়ে উঠে বসলেন। মাথার নিচ থেকে কুশনটা নিয়ে রেখেছিলেন, রাগ করে সেটা মেঝেতে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালেন। তারপর বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়লেন। আমার বালিশে মুখ গুজে ভিড় করে বললেন, আর একবারও ডাকলে থাপড়িয়ে গা লাল করে দেব। ছাগলের মতো এদিক সেদিক না তাকিয়ে ওপাশে শুয়ে পড়ে ঘুমা। কখন থেকে ঘুমোতে বলছি, কথা কানে যাচ্ছে না তোর? আবার মাথা ব্যথা শুরু হলে দেখিস তোর কি হাল করি। আমি কোনো জবাব দিলাম না। উনি আবার লাফিয়ে উঠে আমার বালিশটাকে এক আছড়ে অন্য পাশে রেখে অন্য পাশের বালিশটা নিতে নিতে বললেন, ছি, কি গন্ধ এটার। মেডিসিনগুলো কি তুই খেয়েছিস নাকি তোর ভালিশকে খাইছিস? এত গন্ধ হবে কেন? আমি বিছানার দিকে এগিয়ে গিয়ে কোমরে হাত রেখে বললাম, এই শোনো, একদম দোষ দিবা না আমাকে। তুমি তো কাল জ্বরের সিরাপ ফেলে দিয়েছিলে এখানে আমার বালিশে। উনি অন্য বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে বললেন, হয়েছে, চুপ থাক। ঘুমোতে দে আমাকে। তোর জন্য সারা রাত ঘুমোতে পারিনি আমি। আবার সকাল হতে না হতেই শুরু করেছিস। আচ্ছা ঠিক আছে ঘুমাও, আমি কথা বলবো না আর। উনি আর কিছু বললেন না। আমি এসে সোফায় হেলান দিয়ে বসলাম। ঘুম পাচ্ছে না আর। কপালে চিনচিনে ব্যথা হচ্ছে, তার জন্য কিচ্ছু ভাল লাগছে না।